অভিযুক্ত আপনার স্বামী, জি। ওনাকে নিয়ে আপনার মূল অভিযোগটা কি? ওনাকে নিয়ে মূল অভিযোগটা হচ্ছে যে আমি তাকে 17 বছর পরে বিয়ে করি। আমার আগের হাজবেন্ড যে কোনো ভাবে গুরুতর আহত হওয়ার কারণে এই 17 বছর গ্যাপিং এ ছিলাম। নিজেকে প্রতিষ্ঠিত করব এই ভেবে এবং আমার বাচ্চার জীবনের সিদ্ধান্ত নিব এই ভেবেই আমার এত বছরেও আমি কোনো চিন্তা ভাবনায় যাইনি। দেন পরবর্তীতে দেখা যাচ্ছে আমার হাজবেন্ডের সাথে আমার সাথে পরিচয়টা বলি। উনি 2021 সালে একটা মার্চ কি এপ্রিলের দিকে একটা হত্যা এবং যৌতুকের মামলা খায়। এটা নিয়ে কিন্তু বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়, সবাই জানে এটা। ফাতেমা খাতুন রুনা নামের এক মহিলা ওর বিরুদ্ধে মামলা করে, সে হচ্ছে তার স্ত্রী। হ্যাঁ, তো এই সুবাদে বিশ্বব্যাপী সবাই যেহেতু চিনে, ফেসবুকে তো আমিও লেখালেখি করি, আমিও সেই সুবাদে চিনি, এভাবেই পরিচয়। তো এভাবেই তোফায়েল সরকারকে আমি এভাবেই চিনি। তো আমি তখন ইরাকে ছিলাম। তো দেশে আসার পরে কিভাবে কিভাবে যেন ফেসবুকে আমার সাথে অ্যাড হওয়ার পরে সে যে কোনো কাজে এখানে আসে, আসার পরে আমার দোকানে আসে। আমি তখন মেডিসিন কিনতে হাজারিগুলি যাচ্ছিলাম। সে বলে যে আচ্ছা, পরিচয় যেহেতু হয়েছে, আপনাকে তো আগে থেকেই চিনি, আপনিও লেখালেখি করেন, আমার যে ওয়াইফের সাথে ডিভোর্স হয়েছে বা যে আমার নামে এত যৌতুক মামলা বা হত্যা মামলা দিয়েছে, ওনার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, যাই হোক ওই সাবজেক্টটা ক্লোজ। এখন আপনি কোথায় যাচ্ছেন? তা আমি বলতেছি আমি তো মেডিসিন কিনতে যাচ্ছি। কয়েছে তাহলে চলেন আমার সাথে, চলেন, আমাদের বাসাও ওখানে। তা আমি গেলাম ওখানে মেডিসিন কেনার জন্য। মেডিসিন কিনে আসার পথে সে বলে যে আপা যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। বাসা তো আমাদের সামনে, আমার বাসায় চলেন। তখন তার আমি বলছি না, আজকে মাত্র আপনার সাথে দেখা হলো, পরিচয় হলো, আপনার বাসায় যাবো এটা কোনো কথা হইলো? তাছাড়া একটা ব্যাপার স্যাপার আছে। তখন ছিল রোজার প্রথম দিন, 2023 সালে রোজার প্রথম দিন। তো সে অনেক অনুরোধ বিনিময় করলো। তার বাসা হচ্ছে আগ্রাবাদ ব্যাপারী পাড়া। ওখানে তার ভাইয়ের একটা চায়ের ছোট একটা দোকান আছে। হ্যাঁ, যাই হোক সে আমাকে অনেক অনুরোধ বিনিময় করে বলে বাসা আমার 2টা বাচ্চা আছে, আমার একটা মা আছে, একটু দেখে আসেন, আমার মাটা খুব অসুস্থ, যদি আপনি যান আমার মা খুশি হবে। অসুস্থ যখন বলছে তখন আমি বলতেছি আচ্ছা, অসুস্থ রোগী হলে আমি দেখে আসলে যদি ওনার যদি একটু উপকৃত হয় তাহলে অসুবিধা কোথায়। গেলাম, অসুস্থতার বাইরে গেলাম। আর রোজা তো তখন খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, যার কারণে আমি বলতে যাক ওদের কষ্ট দিতে হবে না। গেলাম, যাওয়ার পরে তার মাকে সরাসরি পরিচয় করাই দেয় আপনাদের বউ। আমি ওনার মাকে ইশারা করে বলি না না, কোনো বউ না, বউ না, আমি ওনার সাথে এমনি পরিচয়, ফেসবুকের মাধ্যমে পরিচয়, এতটুকুই। হ্যাঁ, তখন তার বাচ্চা দুইটাও মানে এত সুন্দর, একটার বয়স হচ্ছে 14 বছর, একটার বয়স হচ্ছে 10 বছর। মানে দেখলাম ঘর দুয়ার মোটামুটি ভালোই, একটা মা এবং 2টা বাচ্চা। এবং সে তার স্ত্রীদের বর্ণনা দিতেছে, প্রথম স্ত্রীর কথা বললো, সেকেন্ড এটা তো পারিবারিক ভাবে সমস্যার সমাধান হলো, থার্ড এটার কথা বললো যে দেখেন ওরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, মিথ্যা অভিযোগ করছে, ওরা এত খারাপ, এত জঘন্য, মানে বিভিন্ন কথাবার্তা, একটা নারী সম্বন্ধে যত নিকৃষ্ট কথাবার্তা বলার দরকার সব বলছে। বলার পরে তখন শুনলাম, তারপরের দিন আবার আমার ফার্মেসিতে সে আসলো। সেদিনও আমি মেডিসিন কেনার জন্য যাচ্ছি, তো বলে চলেন চলেন বলে আমাকে বিচে নিয়ে গেল। বিচে নিয়ে সে তো কান্নার রোল বসিয়ে দিল, মানে এই জীবনে কোনো মূল্য নাই, আমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো, আমার বাচ্চা 2টার কি হবে। ও তার আগের দিন যখন তার মায়ের সাথে পরিচয় করে দিল, তার মা বলছিল যে আমার ছেলেটার জীবনটা নষ্ট করে দিল এই মহিলা 3টা কালতো বোনের তো সমঝোতা, ওই 2টার কথা বলতেছে, রুনা এবং শিমু, এই 2টার কথা বলতেছে। মানে নোংরা নোংরা ভাষা ওদের সম্বন্ধে বলতেছে। আমার ছেলেটা হচ্ছে সহজ সরল পোলা, আমার ছেলের মধ্যে কোনো প্যাচ গোজ নাই, এই নেই সেই নেই বলে আমার ছেলেটারে তুমি রক্ষা করো না। ওগুলো তো আমি মাথায় গিয়ে আমলে নিয়ে রাখছি, উনি এগুলো বলছে, আমি শুনছি, আমি কি রক্ষা করবো তাকে। তো পরের দিন যখন আমি আবার যখন মেডিসিন কিনতে যাচ্ছি, তখন আবার সে একই কায়দায় আমাকে বিচে নিয়ে গেল। বিচে নিয়ে আমার টুকিটাকে 2-4টা ছবি তুললো, ছবি তুলতেই পারে, আর তাছাড়া আমার তো এত কিছু টানো নাই, আর আমার এমন কারোর সাথে ইয়াও নাই, ছবি তুললে কি সমস্যা। যাই হোক, তোলার পরে আমি একটা কথা, অভিযুক্ত উনি তোফায়েল, উনি কি আপনাকে বলেছিলেন যে উনি কি কাজকর্ম করেন বা কিভাবে, ওনার এই বিষয়টা একটু বলবেন? উনি পেশা হচ্ছে ড্রাইভার, তখন ওনার এক্স করলা গাড়ি ছিল।
হুম। তারপরে আচ্ছা যাই হোক, আমার কাছে খুব কান্নাকাটি করলো, কি করলো না করলো, মানে পাগল হয়ে গেছে, মানে নিজের মাথা নিজে ঠোকরাচ্ছে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলতেছে, এই জীবন আমি রাখবো না, এই জীবনের কোনো মূল্য নাই, আমার বাচ্চা দুইটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এমন তেমন বলে আপনি আমাকে বিয়ে করেন। আহ, আমি মনে করি আপনি আমার জন্য, আল্লাহ আপনাকে পাঠাইছে, এই সে মানে যেভাবে করে একটা নারীকে পটানো যায় এভাবে আর কি। তা আমি তাকে শর্ত দিলাম আমি বিয়ে করতে পারি আপনার বাচ্চা দুটার দিকে তাকিয়ে, তবে একটা শর্ত, আমি 1 বছর আগে আপনাকে দেখবো, আপনার আচরণ যদি ভালো লাগে দেন আমার পরিবারের সাথে পরিচয় করে দিব, কারণ আপনার যত বড় বড় দাড়ি, আপনি কোন একটা পীরের সে আহ, ভক্ত। ভক্ত, আচ্ছা এত বড় বড় চুল যেগুলো আমাদের পরিবেশের সাথে কোনোভাবেই মিলে না। আচ্ছা তো আমি আপনাকে মানুষ করে যেন আমার 10 জনের সামনে উপস্থাপন করতে পারি যে না উনি একজন সেবকের হাজবেন্ড, আমি ওইভাবে করার পরে যখন আপনাকে হ্যাপি, আপনার সব দিক দিয়ে দিয়ে আমি পরিস্ফুটিত করতে পারবো, তখনই আমি আমার সমাজে তুলবো, তার আগে না, এর আগে কোনো বায়না ধরতে পারবেন না। আচ্ছা সে রাজি হলো, দেন 5 লক্ষ কাবিনে তার সাথে আমার সাথে বিয়ে হলো আগ্রাবাদ হালি শহর একটা কাজী অফিস, আমি আপনাদেরকে কাজী অফিসের ঠিকানা দিব। সেটা কি 1 বছর পরে বিয়ে হলো? না মানে না না না, আপনার ওই যাচাই সেদিন বাছাই সেদিনই, সেদিন সেদিন আপনারা বিয়ের কার্যক্রমটা কাজী অফিসের সাথে। হ্যাঁ, সে আমাকে বললো যে আমি মনে করে তো আপনার সাথে আমার সাথে বিয়ে হওয়ার আধা ঘন্টা আগে আপনি একেবারে মানে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপটারি, এবং আপনি ধরে নেন আমি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ পুরুষ, আমাকে ভালো করার দায়িত্ব আপনার, আপনাকে ভালো করার দায়িত্ব আমার, আচ্ছা আমরা দুজন দুজনকে বুঝবো জানবো, বাস এতটুকুই। আচ্ছা তো বলছে আচ্ছা ঠিক আছে, যদি আপনি আমার আপনি অন্তত আমি যদি এই এতিম বাচ্চা দুইটার দায়িত্ব নিতে পারি, হুম, আমিও একজন এতিম, আমার কিন্তু সৎ মা, হ্যাঁ, আচ্ছা আমার কিন্তু পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আচ্ছা আচ্ছা তো আমি সেই মর্মে আমি রাজি হয়েছি। আচ্ছা 5 লাখ টাকা দেন মোহরে, বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে সে আমাকে, সে কাজী অফিসে 2,000 টাকা বিল, আর বাকি 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা সে দিতে পারতেছে না, কাজীর সাথে তার সাথে দ্বন্দ্ব লেগে গেছে, কাজী বলে যে এইসব বিষয় এগুলা হচ্ছে যে ফরজ কাজ, ফরজ কাজে কেউ বাকি রাখে। সেদিন থেকেই সে আমার কাছ থেকে টাকা নেওয়া শুরু করলো, দেখতেছি যে আমার স্বামীটা এখানে হয়রানি হচ্ছে, টাকা দিতে পারতেছে না, 7,000 টাকা কাজের বিল। তো আমি তাকে 5,000 টাকা বিকাশের মাধ্যমে দিয়ে কাজের বিল পরিশোধ করলাম। তারপর আসলাম কোথায়, বাইজিদ বোস্তামি, নামাজ কালাম পড়লাম ওখানে, বিয়ের যেটা ইয়া নামাজ পড়লাম দুজনে, পড়ার পর বলতেছে দেখো তোমাকে তো আমি কিছুই দিতে পারতেছি না, তুমি এক কাজ করো, আহ, তুমি আমার রূপর চেনটা নাও, আচ্ছা আমাকে বলো। তা আমি বলি যে দেখো রূপর চেন দিয়ে আমি কি করবো, আমার গলায় অলরেডি এক ভরির সামনে চেইন আছে, এটা হচ্ছে ওমানি বাহিরের, হ্যাঁ, আমি এটা দিয়ে কি করবো, তাইলে এক কাজ করো আমরা অদল বদল করি, তুমি আমার রূপর চেন নাও, তোমার সোনার চেনটা আমাকে দাও। তা আমি হাসলাম, আমি কই হ্যাঁ আমি 1.5 লক্ষ টাকা স্বর্ণ আমি তোমাকে দিব, আর তোমার 1200 টাকা রূপর চেন। আমি কই, না ভাই ভাই থ্যাংক ইউ লাগবে না, কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা এইভাবে করে রোজার মাসটা পুরোটাই চলে গেল। আচ্ছা তারপর আমি যে তার একটা বন্ধু ছিল মিরাজ নামে, সেই বন্ধুর সাথে কথা হল, ওর বন্ধুকে বললাম যে আপনি কেমন একটা বন্ধুর সাথে বিয়ে করলেন, সাক্ষী হইলেন, আপনার বন্ধু কি জানে না যে বিয়ে করে একটা নাকফুল গিফট করতে হয় বউকে, এটাও কি সে শিখে নেয়, সে অতীতে 3-4টা বিয়ে করছে, সে কি এগুলো জানে না? তাছাড়া সে প্রতিদিনই আমার কাছে ইফতার করতে আসে, বা যেটাই আসে 2 টাকার মুড়ি কিনে আনতে হয়, এইটাও কি তার জ্ঞানে নাই? আচ্ছা আচ্ছা হ্যাঁ, এবার আসতেছে ঈদের আগের দিন, আচ্ছা ঈদের আগের দিন সে আমাকে বলে যে তুমি আমাকে 15,000 টাকা বিকাশে ধার দাও। আমি তাকে ধার দিলাম আচ্ছা এটা কি বিকাশে, কেনাকাটার জন্য? না না না, আচ্ছা হ্যাঁ বলছি, বিকাশে দিলাম। বিকাশে দেওয়ার পরে সে আমার হাতে কি করলো, 15,000 টাকা এটা বাইরে ভাঙ্গাইলো, ভাঙ্গাইয়ে 10,000 টাকা আমাকে দিল, মানে আমার টাকা আমাকে দিল, কই মাছের আচ্ছা। তেল দিয়ে কই মাছ ভাজলো। আচ্ছা আচ্ছা বুঝতে হ্যাঁ, পেরেছি। এরপরে ঈদের দিন তাদের বাসায় দাওয়াত করলো, আমিও আবার কই মাছের তেল দিয়ে কই মাছ ভাজলাম, 10,000 টাকার সাথে আরো কিছু মিলে তার পরিবার হইতে বাচ্চা কাচ্চা হইতে শুরু করে একেবারে 1 বছরে ডাবল 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 কাপড় চোপড়, তার জন্য কাপড় চোপড় সবকিছু কিনলাম, আমার নিজের জন্য আমি কিছুই নিলাম না। ঈদের দিন তাদের বাসায় সে আয়োজন করে আর কি, আচ্ছা আর বাকি 5,000 টাকা দিয়ে মাংস টাংস কিনে বুঝতে পেরেছি। বাসায় আয়োজন করে, তাদের আত্মীয় স্বজন সবাইকে ডাকে আমার সাথে পরিচয় টরিচয় করায়, করানোর পরে এখন চিন্তা করলাম যে একটা মানুষ যদি এভাবে প্রতিদিন আমার ফার্মেসিতে আসা যাওয়া করে, তাহলে লোকে তো আমাকে খারাপ বলবে, জি অবশ্যই। হ্যাঁ, বলবো যে এই লোকটা প্রতিদিন আসে কেন। হ্যাঁ, তখন আমি কি করলাম, চিন্তাটা বদলাই ফেললাম, 1 বছর শর্ত যেটা দিচ্ছি এটা বদলাই ফেললাম।
বদলাই ফেলে চিন্তা করলাম যে হয়তো বা লোকটাকে যদি আমার ঘরে রাখি বা সে যদি আমার স্বামী, এটা যদি আমি সমাজের চোখে দেখে দিই, হয়তো বা তার ভিতরে লজ্জাবোধ আসবে, সে আমার ভরণ পোষণ ঠিকই দিবে, সবকিছু করবে। এখন হয়তো দূরে আছে বিদেশে, আমার প্রতি এতটা আমলে নিচ্ছে না বা ইয়া করতেছে না। তো আমার জমিদারকে আমার কাবিন টাবিন দেখে আমাদের এই ঘরে তুললাম। আচ্ছা আচ্ছা তো তোলার পরে সে দেখলাম যে আমার ঘরটা সুন্দর করে গোছাই দিচ্ছে, একেবারে কাপড় চোপড় হইতে শুরু করে আমার ঘরের কোনায় কাটানায় যা আছে, আমার কাগজপত্র কোথায় কি আছে সবগুলা। তা আমি তো খুশি, আমার হাজবেন্ড এত গোছালো, আমার তো অনেক খুশি লাগতেছে। জি জি মূলত শর্ত কিন্তু তার সেটা না, মূলত শর্ত হচ্ছে আমার স্বর্ণ গয়না কি কি আছে, আমার টাকা পয়সা কি কি আছে, আমার কোনো ব্যক্তিগত কোনো আগে কয়টার সাথে লাইন ছিল, বা আমার ব্যাংক ট্যাঙ্কে কত টাকা কোথায় কি আছে, এগুলা ঘাটাটাই ছিল তার উদ্দেশ্য। আচ্ছা। এবং আমার ব্যক্তিত্বটা সে সম্পূর্ণ তার আওতায় জিম্মি করাটাই তার উদ্দেশ্য, যার কারণে একেবারে ঘরের সবকিছু ইয়ে করলো। এইবার আসতেছে, এটা আপনার ঘরে ওঠার পর প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারলেন? হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ। তারপরে আসতেছে যে মোবাইলের পর্ব। আচ্ছা কিনা আমার মোবাইলে কল দিলে সে সাথে সাথে আমার তো বিভিন্ন, যেহেতু বিকাশ, নগদ, রিচার্জ, মিটার, রোগী রুগী সবকিছু মিলে আমার মোবাইলে তো কল আসবে। জি আমি যেহেতু একজন সেবক, আমি যেহেতু এই টাকা দিয়ে আমার জীবনযাত্রা চলে, জি এবার দেখি যে আমার মোবাইলে একটা কল আসলেই সে বলে কে কল দিছে। তা আমি বলি, কি ব্যাপার, আমি আসলে মোবাইল হ্যাকটাকে এসব বিষয়ে আমার কোনো ধারণা নেই। আচ্ছা হোয়াটসঅ্যাপে কোনো কথা বললে দেখি যে সেইটা কপি করে বরাবর বলে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা তো কি ব্যাপার। এরপরে আমি বুঝতে পারি সে আমার মোবাইলটাও হ্যাক করে ফেলছে, চতুর্পাশ মিলিয়ে হ্যাক করে ফেলছে। সে ঘরে ঢোকার আগেই শুরু করে আমার মোবাইলটা নিয়ে বসা। আচ্ছা 1 ঘন্টা আগে আমার মোবাইলটা নিয়ে বসবে, কে কল দিছে, কে কাল দিছে, কার সাথে কত মিনিট কথা হয়েছে, যেই কলটা দেখবে 2বার বা 3বার, সেই লোককে ফোন করে সে অকথ্য ভাষায় গালিগালাজ করবে। আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে যে যে মোবাইলে 1 মিনিটের বেশি কল হয়েছে, যেমন অনেক সময় দেখা যায় যে অনেক বয়স্ক রুগীরা আমাকে ফোন করে, মেডিসিনের নামটা বলতে বলতেই তাদের 15 মিনিট 20 মিনিট লাগিয়ে যায় লিস্ট দেখে, কি রিপোর্ট হয়েছে, কোথা থেকে চিকিৎসা করেছে, বিভিন্ন এভিডেন্স জানতে জানতে পুরো বিষয়টা বুঝতে বুঝতে একটু বুঝতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, সে এগুলো নিয়ে আমাকে সন্দেহ শুরু করতো। আচ্ছা ওই রুগীগুলাকে সে টোটালি আসা সে বন্ধ করে দিচ্ছে। আচ্ছা বলে এই রুগীরা আসলে নিশ্চয়ই এই রুগীর সাথে, সে হোক বয়স্ক, হোক বাচ্চা, হোক বুড়া, মানে এরকম করে করে যে আমার কতগুলা কাস্টমারের কাছ থেকে আমাকে ছুটাইছে, মোট কথা আমি একেবারে জিরো পর্যায়ে চলে গেছি। আর ওনাদেরকে ফোনেও হুমকি দামকি দেওয়া হতো? হ্যাঁ, ওদেরকে ফোনও আমি এরকম কয়েকটা এভিডেন্স আপনাদেরকে দরকার ফোনে কথা বলাই দিব। সে কয়টা রুগী আমার খাইছে আমি বলবো, ওরা ছিল আমার নিত্য রুগী, আচ্ছা যারা মানে আমাকে ছাড়া কিছুই বুঝতো না। জি, জি, জি। হ্যাঁ, কারণ তাদের পুরো পরিবারের স্ত্রী হতে শুরু করে মা হতে শুরু করে সবার চিকিৎসা আমি পারিবারিক চিকিৎসা মানে আপনার পারিবারিক উপর নির্ভর চিকিৎসক করতো। জি, ছিলাম। জি, 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 বুঝতে পেরেছি। আচ্ছা তো আমার অনেক ক্ষতি করছে এক কথায়। আচ্ছা হুম। এরপরে আসতেছে যে ঈদের পর পর তার তৃতীয় স্ত্রী যে মামলাটা দিয়েছিল, জি ওই মামলা, এটা সে আমাকে জানায় নাই, কিন্তু তার কথাবার্তা এবং তার স্ত্রীর এভিডেন্সে এবং আমাদের পরিবারকেও, তার তৃতীয় স্ত্রী রুনা, যাকে বিষ খেয়ে হত্যা করা হয়েছে এবং যৌতুকের মামলা দেওয়া হয়েছে, ওর একটা মামলার একটা নাড়াচাড়া করছে। আচ্ছা করার পর তো ওর তো মাথা পাগল হয়ে গেছে। এদিক দিয়ে আমি আবার কি করলাম, ওরে 25,000 টাকা ক্যাশ, ও দেখি যে একদিন ভাড়া পাচ্ছে, 10 দিন পাচ্ছে না, ঘরে বসে থাকতে হচ্ছে, আমার মোবাইল নিয়ে ঝগড়া করতে হচ্ছে, আমার কাস্টমার নিয়ে ঝগড়া করতে হচ্ছে, আবার ইচ্ছে মতো সিগারেট খাচ্ছে আমার প্রতিষ্ঠানে বসে, যেগুলো আমার জন্য ঠিক জি। না। এটা একটা শালীন নয়, প্রতিষ্ঠান। শালীন নয়। হ্যাঁ, আমার কাস্টমার অনেক সময় বলে, আপনার স্বামী যদি খাইতে পারে আমরা খাইলে কি সমস্যা, আপনার স্বামী যদি প্রতিষ্ঠানে বসে সিগারেট খেতে পারে, তাহলে ওর দেখা দেখি আমার রুগীরাও সিগারেট নিয়ে ভিতরে ঢুকতো। বুঝতে পেরেছি। হুম। তো যাই হোক, এগুলো নিয়ে তার সাথে আমার সাথে সবসময় লেগে থাকতো। আচ্ছা তো তাকে আমি মানা করলাম যে না, তুমি এইসব কাজগুলো করিও না, এগুলো মানা করলে আমি হয়ে যেতে বেয়াদব, আমি স্বামীর অবাধ্য। আচ্ছা হুম। এরপরে আচ্ছা আমরা লাস্ট ফিনিশিং করি। ও ও 25 ও এগুলো করার কারণে আমি ওকে কি করি, যেন ও নিয়মিত ভাড়া টাড়া পায়, আচ্ছা এই ব্যবস্থাটা আমি ওকে করে দিই। ওকে আমি ওভারটা চালু করে দিই, আচ্ছা আচ্ছা যেন ও অন্তত বসে না থাকে। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, ও যখন একটা কাজে আবদ্ধ হবে তখন ও কি করবে, কাজে ও কর্মে ব্যস্ত থাকবে, বাজে আমার জিনিসের সাথে প্রতি হ্যাঁ বাজে জিনিসের প্রতি ও জি, কাজ করবে না। জি, তো আমি ওকে ওভার চালু করে দিই, ওভারে 25,000 টাকা বিল বাকি ছিল, ওটাও আমি দিই। আচ্ছা দেওয়ার পরে ও হঠাৎ করে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে। আহ,
ও মানে এই সন্দেহবশতই ঈদ উপলক্ষে মানুষের মোবাইলে SMS আসে না, জি জি। তো এরকম মনে করেন যে SMS আসছে, সকালবেলা ঘুম থেকে উঠে ও SMS দেখতেছে বৈশাখের শুভেচ্ছা। আচ্ছা। তো এটা তো আসতেই পারে, জি। এটা তো বাংলাদেশের সরকারও এগুলা গভর্নমেন্ট থেকে হ্যাঁ, পাঠানো হয়। জি। তো এই জন্য তো যারা যারা পাঠাইছে তাদেরকে ফোন করে তো গালিগালাজ জি। করা যাবে না, হ্যাঁ, জি। ওদেরকে ফোন করে গালিগালাজ, তো এগুলো নিয়ে দুই কথা চার কথা বাড়াবাড়ি করতে করতে আমাকে এমন মাইলগুলো আমি লাস্ট পর্যন্ত মানে কি আধা মরা হয়ে আমি লুকিয়ে গেছি। তখন আমাকে জিজ্ঞাসা করলো, আমার ছেলেকে দিয়ে ফোন করাইলো, আপনার আম্মু আপনি কোথায়? আমি বললাম আমি তো নানুর বাসায়। এই কথাটা বলার অর্থটা হচ্ছে যে আমি যেহেতু আমার বাপ মার সাথে পরিচয় করাই দিইনি, কারণ এত বড় বড় দাড়ি এত বড় বড় চুল এগুলো নিয়ে আমার বাপ মার সামনে গেলে ওরা মানে হাসবে, বলবে পাগল একটা কই থেকে আসছে। তাও প্রচুর পরিমাণে স্মোকিং করে আর মনে হয় মাদক টাদক গ্রহণ করে, যার কারণে ও বাসায় প্রায় আসলে মানে ঘুরে ঘুরে পড়ে যেত, এই ধরনের একটা বিষয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, অকথ্য মানে কেমন যেন এক ধরনের। এই বিষয়গুলোকে আপনি শুরুর দিকে খেয়াল করেননি, মানে উনি না, শুরু থেকে এই বিষয়গুলো খেয়াল করিনি। অস্বাভাবিক যে আচরণগুলো ওনার। আমি ওকে স্বাভাবিক করার জন্য আমি চিন্তা করছি কি জানেন, আমরা যখন একটা ঘর ভাড়া নেই, ঘরটা কিন্তু প্রচুর ময়লা থাকে, জি। ঘরটাকে পরিষ্কার করে নিয়ে রং টং করে এটাকে কিন্তু নিজের মতো করে নেওয়াটা এটা কিন্তু নিজের দায়িত্ব। জি। তা আমি তো ধরে নিচ্ছি যে এই লোকটা একটা ময়লা আবর্জনা বা তার অতীত যত যাই থাকুক ওইটা আমার দেখার বিষয় না, জি। আমি তাকে গুছিয়ে নিয়ে আসবো এবং আমি তাকে স্বয়ংসম্পূর্ণ করে দিব, এইটাই আমার লক্ষ্য ছিল। সে কিন্তু আমার সংসারে কোনো বড়, আমার ঘর ভাড়া, আমার মিটার, আমার দোকান খরচ, আমার ব্যক্তিগত একটা নারীকে যে পার্সোনাল অনেক কিছু লাগে সে কিন্তু কিছুই বহন করতো না। বরং ওনার ব্যক্তিগত খরচ এবং ওনার ভরণ পোষণের জন্য যা যা কিছু দায়িত্ব পালন করে সেটা আপনি নিজে করেছেন। না, উনার ভরণ পোষণটা উনিই করতো, কিন্তু আমি তার তো এক শার্ট এক প্যান্ট এরকম ছিল, আমি তাকে সাজানো গোছানোর জন্য আমি তাকে নিজে হাতে গোসল করাই দিতাম, আমি তাকে শেভ করতে বলতাম, আমি তাকে মানে একটা পুরুষ মানে আমার সাথে যেন মানায় এই জন্য যা কিছু করণীয় ওগুলো আমি নিজ উদ্যোগেই করতাম। কাপড় চোপড় গুলা পর্যন্ত আমি নূর টাওয়ার থেকে যাই আমি তাকে কিনে দিছি, একসাথে 6টা প্যান্ট, 6টা গেঞ্জি, 6টা শার্ট, যেন সবাই বলে একজন ডক্টরের স্বামী। বর্তমান তার পরিস্থিতি এবং আজ থেকে 2 বছর আগের পরিস্থিতি, এটার ফারাক করে আমি আপনাদেরকে দেখাবো, এভিডেন্স আছে। এবং আমার কাছে আসার পরে লোকটা একেবারে মানে মনে হচ্ছে যেন একজন 18 বছরের টাকরা যুবক, এত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক, ওনার একটা নথি জালিয়াতির এভিডেন্স আপনি আমাদেরকে দিয়েছেন, তো এই জালিয়াতির বিষয়টা আপনার সামনে কখন আসলো? জালিয়াতির বিষয়, হ্যাঁ জালিয়াতির বিষয়টা আসলো যে সে টাকা পয়সা নিতে 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 আমি মাঝখানে কিছু একটু গরমেল করে ফেলছি, আপনি এতটুকু স্টপ করে দিছেন। ও কি করছে, ওই যে 3 নম্বর বউ যে মামলাটা করছে ওই মামলাটা চুকানোর জন্য, এবং সে 14-15 লাখ টাকা ঋণগ্রস্ত, এটা আমি পরে জানি। এই দেখি যে আমার স্বামী ইনকাম করতেছে কিন্তু ওনার পকেটে টাকা থাকতেছে না, এবং প্রতিদিনই আমার কাছ থেকে 20,000, 10,000, 30,000, 50,000 টাকা বিকাশে পাঠাচ্ছে বাকিতে। আমি দিন শেষে জিরো, আমি আমার কাস্টমার আসলে ডিলিং করতে পারতেছি না, কারণ সব টাকা তো ওকেই দিয়ে দিচ্ছি, ও আমাকে কিছু দিচ্ছে আবার বাকি রাখতেছে, কিন্তু দিন শেষে আমি জিরো। হ্যাঁ, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে ও তো ওই মামলাগুলো চালাচ্ছে এই টাকা দিয়ে, এবং ঋণের যে সুদ আসে, কেউ তো আর এমনি এমনি টাকাগুলো দেয় না, 12-14 লাখ টাকার অনেক টাকা সুদ আসে, ও যা কামাই করে ওগুলো ওদিকেই চলে যাচ্ছে। তো আমি ওই দিক দিয়ে অনেক টাকা পাওনা হয়ে গেছি, যার কারণে আমার ব্যবসাও বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। তখন আমি ওকে চাপ দিই যে দেখো এতগুলো টাকা তোমার আমার কাছে বাকি হয়েছে, মানুষ এতগুলো টাকা পাবে, তুমি একটা এগুলো নিয়ে আমি প্রতিদিনই আমি তার সাথে একটু ইয়া হইতো আর কি, দ্বন্দ্ব হইতো। তো সে কি করলো, হঠাৎ করে আমাকে না জানিয়ে গাড়িটা বিক্রি করে দিল। বিক্রি করে দেওয়ার পরে 3 মাস সে বেকার, গাড়িটার সুগে সে গড়ায় গড়ায় কান্না করতেছে, কিন্তু 8,10,000 টাকা দিয়ে গাড়িটা বিক্রি করে 1 পয়সাও আইনা আমাকে দেয় নাই। তবে আমার কিছু বাকি খাতায় ছিল, ওই টাকাটা সে পে করছে। তারপর বাকি টাকাগুলো কোথায় কি আমি তাকে জিজ্ঞাসাও করি নাই, সেও আমাকে বলে নাই, কারণ আমি তো জানি যে সে ঋণগ্রস্ত মানুষ এবং তার 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার দায়িত্ব কিন্তু আমি নেই নাই। এবার আসেন প্রশ্নে যে আপনি বাচ্চা 2টাকে দেখে বিয়ে করলেন, বাচ্চা 2টার দায়িত্ব কেন নিলেন না? এই বাচ্চা 2টাকে প্রায় সময় আমার কাছে নিয়ে আসতাম, মানে রাখার পরে বাচ্চা মানুষ যেহেতু তার তো অনেক চাহিদা আছে, সকাল হইতে রাত পর্যন্ত বাচ্চারা অনেক কিছুই খাইতে চাইতো, তো ওর বাবা কখনো আমার কাছে 2টা টাকা দিত না যে আমার বাচ্চার জন্য এটা নিয়ে আসি। তো এরকম আমি 4-5 দিন 6 দিন রাখার পরে দেখতাম যে সে কোনো দায়িত্বই পালন করতেছে না বাচ্চাদের। আমার ক্যাশ থেকে দিয়ে 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 এই বাচ্চা 2টাকে আমি কেমনে কি করি?
পরবর্তীতে ওদেরকে কাপড় চোপড় টুপড় কিনে দিয়ে আবার ওদেরকে ওদের জায়গায় ফেরত দিয়ে আসলাম, এবং ওকে সেটেল করার জন্য বাচ্চা দুইটাকে আমার ভাসুর ইসাক সরকার আচ্ছা ওনার হাতে তুলে দিই, যে ভাইয়া আপনি মাস শেষে ওর কাছ থেকে, ওর তো আর আমি ভরণ পোষণও নিচ্ছি না, কিছুই নিচ্ছি না, আমি শুধু, আমার বয়স হয়েছে প্রায় 38+ হবে, আমি শুধু একজন স্বামীর জন্য আমি ওকে বিয়ে করছি, আমি আমার টুকিটাকি যা ইনকাম করি ওগুলা দিয়েই আমি আমাকে চালাইতে নিতে পারি। তো ও যা ইনকাম করবে এগুলো দিয়ে ও ভালো থাকুক, ওর বাচ্চারা ভালো থাকুক, ওর মায়ের চিকিৎসা মিকিৎসা করুক, ওর কোনো কিছুর প্রতি আমার চাহিদা নাই। বলেন, একটা নারী হয়ে এত ছাড় দিচ্ছি, এত ছাড় দিচ্ছি। আচ্ছা, 3 মাস সে গাড়ি ছাড়া ছিল, এই 3 মাসে আমি বহুজনের কাছে হাত পাচ্ছি একটা গাড়ির জন্য, আচ্ছা কেউ ওনাকে গাড়িতে দেয় না, তাকে বলছি চাকরির ব্যবস্থা করে দিছি, সে চাকরিও করবে না, সে নিজের গাড়ি চাই। আচ্ছা তো বহুজনের কাছে হাত পাতার পর কেউই তার গাড়ি দিতে রাজি না। তার ব্যাপারী পাড়া এলাকায় সাজ্জাদ নামের একজন লোক আছে, যে তাকে গাড়ি দেওয়ার জন্য রাজি হয়েছে। আচ্ছা তাও কি শুধু আমাদের সংসারটা সুখের জন্য। আচ্ছা আচ্ছা আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক, উনি অনেক ভালো মানুষ। তো সাজ্জাদ ভাই গাড়ি একটা কিনে দিল, কিনে দেওয়া মাসে 25,000 টাকা। ওই গাড়ির আমি কাগজপত্র গুলো দেখাবো। তো ওখানে তার কোনো একটা পয়সাও নাই, গাড়িতে 2 লক্ষ টাকা তাকে জামানত হিসেবে দিতে হবে, মান্থলি 25,000 টাকা তাকে পে করতে হবে। 25,000, তো 2 লক্ষ টাকা ওইটা কিভাবে দিলাম, আমার বান্ধবীর কিছু স্বর্ণ আমার কাছে আমানত ছিল, আচ্ছা এবং আমার কিছু স্বর্ণ ছিল, এবং সাথে ক্যাশ টাকা মিলিয়ে আমি ওই ভাইকে প্রায় 1,35,000 টাকা আরো কিছু নগদ অর্থ সহ মিলিয়ে জিলিয়ে যেমনি হোক গাড়িটা নিয়ে দিচ্ছি। নিয়ে দেওয়ার পরে এবার কিছুদিন শান্তি। এবার আসতেছে যে কিন্তু ওই বিকাশ নগদে ক্যাশে টাকা প্রতিদিনই নিচ্ছে, প্রতিদিনই নিচ্ছে। কোনো ধার দেনা শুধু হ্যাঁ, পরিশোধ। নিচ্ছে আবার দিচ্ছে, নিচ্ছে আবার দিচ্ছে, এইভাবেই চলতেছে। আচ্ছা আচ্ছা তার সাথে দ্বন্দ্ব যেটা হইলো লাস্ট পর্যন্ত, আমি একটা যে কোনো কারণে একজনের একটা সাক্ষী হইতে গিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ, ওই মানব পাচার সাক্ষী যখন শেষ মুহূর্ত, তখন সে আমাকে ওই মানে আমি তো সাক্ষী ছিলাম, আচ্ছা এখন সাক্ষী যদি না উপস্থিত থাকে আমার নামে তো গ্রেপ্তারি জি গ্রেপ্তার আইনি একটা আইনি ব্যবস্থা হবে, বা এই হবে সেই হবে। তাকে আমি অনেক বুঝাইছি, দেখো এটা তো পর্যায়ে শেষ, এই কাজটা যখন স্টার্ট করছিলাম তখন তোমার সাথে আমার সাথে পরিচয় হয়নি। জি জি এখন একজন সে হচ্ছে একজন খারাপ লোক, খারাপ লোককে অবশ্যই সাহায্য করতে হবে, এবং এইটার কাজটা শেষের দিকে, এখন যদি আমি উপস্থিত না থাকি ওই লোকের স্ত্রীটাও পরাজিত হয়ে যাবে, এবং এই কাজটাও আইনটা উল্টো ঘুরে আমাদের দিকে আসবে, আর তারপর আপনি আশা ক্ষতিগ্রস্ত হবেন আইনি ক্ষতিগ্রস্ত আইনি ভাবে ইয়ে হবে। সে বলে না, তুমি যেতে পারবা না, মানে তার উদ্দেশ্য আমার ক্ষতি হোক। আচ্ছা তো এই নিয়ে তার সাথে দ্বন্দ্ব হয়। এটা ছিল কুরবানির আগের দিন। আমি কিন্তু কুরবানি দেওয়ার মতো সে যোগ্যতা নাই। আচ্ছা সে আমাকে বিভিন্ন হাদিস টাদিস বুঝিয়ে কুরবানিও দেওয়া হলো। আচ্ছা কুরবানির মাংসগুলো সবগুলো তাদেরকে দিয়ে দিলাম, কারণ গরিব তো তার পরিবারই আছে, ব্যাপারী পাড়া পুরো মোর এলাকা জুড়ে তার পরিবার সিটে কোনাকাঞ্চিতে সবাই গরিব। আচ্ছা তা আমার ঘরে যদি গরিব থাকে তাইলে আমি বাইরের মানুষকে কি দিব? তা আমি কোরবানির গোস্ত যা ছিল ওগুলো সব আমি তাদেরকে দিয়ে দিছি। আমার বাবার বাড়ি থেকে আমার জমিদারে যা দিছে ওগুলো আমরা নিজেরা টুকিটাকি রান্না করে খাইছি। কোরবানির পরের দিন তার সাথে আমার সাথে বাজলো ওই যে মামলার বিষয় নিয়ে, আচ্ছা আমি যেতে পারবো না, আচ্ছা আচ্ছা তার কথা আমি যেতে পারবো না। আমি বলছি না, আমাকে উপস্থিত হইতেই হবে, কারণ এটা বিষয়টা শেষের দিকে চলে গেছে, এখন যদি আমি গরমিল করি আমার অসুবিধা হবে। এগুলো নিয়ে আমাদের ভিতরে তর্ক বিতর্ক করে সে রাগ করে পরের দিন চলে গেল। তা আমি বলি যে সে তো এরকম রাগ করে প্রায় সময় চলে যায়, আবার হয়তো সে ফিরে আসবে। আচ্ছা তো চলে গেল, আমি আর কিছু বলি নাই। সে একেবারে চতুর্দিক থেকে সে আমাকে ব্লক করে দিচ্ছে, আচ্ছা তার সাথে কথা বলার মতো কোনো স্কোপ নাই। আমি তার আত্মীয় স্বজন সবাইকে ফোন করি, কিন্তু কেউই তার বিষয়ে কথা বলতে নারাজ। বলে ফোন করছেন বেশ ভালো কথা, আমরা কেমন আছি কি অবস্থা ওইটা জিজ্ঞাসা করেন, কিন্তু ওরে নিয়ে কোনো কথা বলবেন না। তার বড় ভাই যে ইসাক, উনি তো কোনোভাবে ফোনই রিসিভ করে না। তারপর তার মা, সেও ফোন রিসিভ করে না, এবং তার সাথে যদি আমি যোগাযোগ করবো বা তার রাগ ভাঙাবো সে পরিস্থিতিও নাই, কারণ তারা ভাড়া তো, আজকে এখানে কালকে ওখানে পরশু এখানে, মানে ব্যাপারী পাড়া মোটটাতে আজকে 40 বছর যাবত আছে। তারা এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, এইভাবেই করে তাদের জীবন রোহিঙ্গাদের মতো জীবন যাপন করে আর কি। তো এইভাবেই তাদের চলতেছে। আমি এখন ওরা কোথায় ভাড়া থাকে আমি ওইটাও জানি না। আচ্ছা আমি যে আমার স্বামীটাকে যে খুঁজে আনবো এই অবস্থাও নেই। যাই হোক, আমার এই সামনের দোকান ও ওই দোকানদারের মোবাইল দিয়ে, আমাদের দারোয়ানের মোবাইল দিয়ে, বিভিন্ন জনের, আমার মোবাইল তো ব্লক করা, বিভিন্ন জনের মোবাইল দিয়ে তার রাগ ভাঙানোর চেষ্টা করি। সে এক কথায় আমাকে গালিগালাজ করে বলতেছে তুই অবাধ্য,
তুই পরকিয়া করস, তুই এই করস সেই করস, এমন করস তেমন করস। আমি কই, ভাই আমি জগতের শ্রেষ্ঠ খারাপ, তুমি আসো, রাগ গোসা অনেক হচ্ছে, বাদ দাও, তুমিও কষ্ট পাচ্ছ আমিও কষ্ট পাচ্ছি, সমাজের কাছেও প্রশ্নবিদ্ধ হচ্ছি, তুমি ফিরে আসো, আচ্ছা যা হওয়ার হবে। তখন সে আমাকে শর্ত দেয়, আমি যদি আমার দোকানপাট যা আছে এবং আমার অর্থ অবস্থান যা কিছু আছে এবং আমার বাবার বাড়ির থেকে টাকা পয়সা সবকিছু আমি বুঝে নিয়ে যদি তার ব্যাপারী পাড়া ভাড়া যেখানে আছে সেখানে যদি চলে যেতে পারি, তাহলে সে আমার সাথে সংসার করবে, নতবা সে আমার সাথে সংসার করবে না। আচ্ছা মানে তার হাতে সব সোপর্দ করে দেওয়া, মানে হচ্ছে সে আমাকে ফুল জিম্মি করা। সে বিয়ে করছে মূলত আমাকে টাকা অর্থ আত্মসাৎ করার জন্য, সে সংসারের জন্য না। আমি অনেক কান্নাকাটি করি, আমি কই, দেখো এটা কোনো কথা? এই এলাকায় আমার একটা মান সম্মান আছে, এই এলাকায় আমি ছোট থেকে বড় হয়েছি, এই এলাকায় আমার কোনো রিপোর্টেশন খারাপ নাই, এই এলাকা আমার বাবার বাড়ি, সবকিছু মিলে। হ্যাঁ, আচ্ছা তো আর ওই এলাকায় তোমার মেজো ভাই হচ্ছে ইয়াবা সেবনকারী, তোমার মেজো ভাইয়ের নামে মামলা আছে, তোমার তারপরে সে আবার ইয়াবা ব্যবসায়ী, তোমার বড় ভাইয়া করছে 4টা বিয়ে, তোমার বাবা করছে 2টা বিয়ে, তারপরে তোমাদের রিপুটেশন খুবই খারাপ, খুবই খারাপ। তারপর তোমাকে চিনে ওই এলাকায় ড্রাইভার হিসেবে। সো আমি ওই এলাকায় যদি আমি একবারে পিএইচডি করাও যদি কেউ হয়, আমাকে চিনবে ড্রাইভারের বউ হিসেবে, তোমার পরিচিত আমি পরিচিত হব। তো আমি তো তোমাকে চাচ্ছি ভালোর পথে আনতে, তুমি কেন আমাকে খারাপ পথে নিয়ে যেতে চাচ্ছ? আমি তোমাকে আবর্জনা থেকে তুলে পরিষ্কার করে আমি তোমাকে আমার মতো যত্ন করে সমাজে তুলতে চাইছি, কিন্তু তুমি আমাকে আবর্জনায় নেওয়ার জন্য বসে আসছো। সে বলতেছে, না তোর সাথে হবে না, হবে না বলে 2024-এ 29/11/2024-এ তার ফেসবুক আইডিতে বিভিন্ন নারীর সাথে তার কিছু ছবি দেখতে পাই এবং হাতে মেহেদি এরকম হাত ধরা কিছু ছবি আমার কাছে কয়েকজনে কমপ্লেন করে যে এরকম এরকম সরকার তো আরোগ্য বিয়ে করে ফেলাই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা তখন আমার মানে রাগ উঠে গেছে। আমি বলছি, না এই কাছে ও কিভাবে করবে? রাগে স্বামী স্ত্রীর রাগ অভিমান করে সরে আছে, বা ওখানে ওর 2টা বাচ্চা আছে, বাচ্চা 2টার মঙ্গল কামনা করে আহ থাকলে বাচ্চা 2টার কাছেই থাকবে। আমার মনের ভিতরে দিলের ভিতরে এটা নাইও, কারণ অতীতে সে এতগুলা প্রথম স্ত্রীর সাথে যে ঘটনা ঘটলো, জনগণ তাকে এমন পিটানি পিটাইলো, তার পরিবার তাকে এত পিটানি পিটাইলো, তারপরে দ্বিতীয় স্ত্রীর সমঝোতা হইলো, তৃতীয় স্ত্রী, সে আমার মতো একজন মহিলা যার কোনো কিছুটার নেই, যে শুধু তাকে দিয়েই যাচ্ছে, তার সাথে কি আর এরকম কিছু করবে? আমি কারো কথা বিশ্বাস করি না। আমি আমার স্বামীকে অন্য নাম্বার দিয়ে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে বলে যে আহ মানে খারাপ ভাষায় কথা বলে বলতেছে, তুই এদিকে আস, আমার এলাকায় আস। আমি তার এলাকায় গেলাম, যাওয়ার পরে সে আমাকে কি একটা পেপার নাকি কাগজ দিল, আমি আসলে সঠিক জানি না। আচ্ছা আমি তার সাথে রাত যেহেতু, তখন মানে তাকে খুঁজতে 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 খুঁজতে, আমি আসলে ওই এলাকায় যাইনি, তো ওই এলাকা আমি তেমন চিনি না, খুঁজতে খুঁজতে আমার ঠিক রাত 1:30 বেজে গেছে। আচ্ছা আচ্ছা তো আমি এই কাগজটা আমার হাতে দেওয়ার পরে আমি আর মানে মুখ দেওয়ার কোনো শব্দ নাই, এটা কিসের কাগজ কি কাগজ আমি অন্ধকারে দেখতেও পাচ্ছি না, আচ্ছা আচ্ছা ব্যাপারী পাড়ার মোড়ে। আচ্ছা এই কাগজটা হাতে পাওয়ার পরে মানে আমার ডাক শক্তি পুরোই চলে গেছে। আচ্ছা তো যখন ওই যে ব্যাপারী পাড়ার মোড়ের মাঝখানে যে একটা বিট আছে না, আচ্ছা ওই বিট পর্যন্ত যখন আমি পার হয়ে গাড়ির জন্য দাঁড়াবো, সেই মুহূর্তে সে আমার কাছে আসছে। আইসে মানে কিছু একটা কথা বলতে চাইছে, মানে সে আসছে যখন কিছু একটা কথা বল, আচ্ছা আমার আর কোনো শব্দ নাই। আমি অজ্ঞান হচ্ছি যে আমার পিঠ এগুলো সব মানে রক্তাক্ত হয়ে গেছে। আমার সাথে আমার ছেলেও ছিল, তখন আমার ছেলে এবং তার বোনপো নাই, এক বদমাইশ, ও হচ্ছে আর এক বদমাইশ, এ নাকি এর আইকন, আচ্ছা তোফাইলের আইকন, খুব ভালো মানুষের আইকন। আচ্ছা এই বদমাইশ ছেলেটা এবং তোফাইলের বড় ভাইকে তো আমি এর আগে অনেক অবগত। ভাই আপনি তো আমাদেরকে প্রত্যেকবার এর আগেও করছে ইয়া করছে, আমি বড় ভাইয়ের শরণাপন্ন হয়েছি। বড় ভাই মীমাংসা করে দিচ্ছে যে তুই দেখ এতগুলা জাউরামি করছিস, তোর এতগুলো মামলা খাইছিস, তোরা এখন আটকল হয়নি, তুই কেন ওর এখানে যে ঝামেলা গুলা করিস? ও তো তোর ভালো চায়। তার বড় ভাই বারবার মীমাংসা করে দিচ্ছে, তখন তার বড় ভাইও আমার মীমাংসা করে দিচ্ছে না, আমার যাওয়ার কোনো পথই নেই। যাই হোক, আমাকে টেনে হিসেবে সিএনজির ভিতরে তুলে দিয়ে আমি কি মরে গেলাম না বেঁচে থাকলাম না কি করলাম তার জানার বিষয় না, সে আমাকে সিএনজিতে তুলে দিল। আমার কানে শুধু একটা কথাই বাঁচতেছে, তোর মোবাইল কই, তোর মোবাইল। তা আমার মোবাইলটা তো আমি নিয়ে যাইনি, আমি নিয়ে দিচ্ছি আমার দারোয়ানের মোবাইল। কেন? আমার মোবাইলে বিকাশ নগদের টাকা পয়সা লেনদেন, এগুলো মানুষের টাকা।
ও কিন্তু টাকা পয়সার জন্যই কিন্তু ও এই সমস্ত কাজগুলো করতে এসছে। তো আমি এতটুকুই চলে আসলাম, কিভাবে আসলাম কি আসলাম আমি নিজেও জানি না, আমার তখন স্মৃতিশক্তি কিছুই কাজ করতেছিল। পরে আমি ডক্টর দেখালাম, চিকিৎসা করলাম, 2 দিন পরে আমি সুস্থ হয়েছি। তবে ও ফোন করছে যে আমি এতটুকু বলতে পারছি যে তুমি কি করলা, তুমি যদি কোনো ভুল সিদ্ধান্ত যেয়ে থাকো তুমি ওখান থেকে বের হয়ে আসো। 17 বছর পর তোমাকে আমি লাইফে নিয়েছি, তোমাকে উন্নত করার জন্য যা কিছু দরকার আমি সব কিছু করছি, আমি কোনো দিন কমতি রাখিনি। তুমি কোনো ভুল সিদ্ধান্ত চাইও না। আর সে আমাকে কি কাগজ দিচ্ছে আমি জানি না, ওইটা আমি যে অজ্ঞান হয়ে পড়ে গেছি যে কাগজটা অতটুকুই শেষ, আমি জানি না কি কাগজ দিচ্ছে। তো যাই, এরপরে সে আমাকে ফোনে বলতেছে যে তোরে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি। কি ডিভোর্স দিয়ে দিচ্ছি? ডিভোর্স দিলে তোমার কই ডিভোর্স কপি করি, কয় তুই যে দেখা এটা এখন তোরে দিয়ে দিছে, এটাই সত্য কথা, এবার তুই কি করবি করগা। আমি হাসি, আমি তখনও বিশ্বাস করি না যে ও আমাকে এই কাজ করবে। তো আমি বলছি ডিভোর্স দিলে তো অবশ্যই আইন অনুযায়ী আমি নেটে সার্চ দিয়ে বিভিন্ন সার্চ দিয়ে দেখি যে এটা মেয়র কার্যালয়ে উপস্থিত হয় সময় দেয় এসে। আমি মেয়র কার্যালয়ে ফোন দেই, বহুদিন ধরে ফোন দেই, কোনো কাগজ উপস্থিত হয় না, কোনো কাগজ। তো ওখানকার পেশকার দিতে বলে রাখছি যদি তোফাইল নামক কোনো কাগজ, আমি ততটুকু পর্যন্ত আমার মনে শক্তি আছে যে না ও আসলে আমাকে ভয় দেখাচ্ছে, ওর টাকা পয়সা দিচ্ছি না এই জন্য আমাকে ভয় দেখাচ্ছে, না আমি এগুলোকে আমলেই নিচ্ছি না। আচ্ছা থাক, এক সময় ভোর কেটে গেল, তুমি চলে আসবে। তো 1/12/2024 তারিখে মেয়র কার্যালয়ে একটা চিঠি আসে তার নামে। আমি তাৎক্ষণিক পেশকারের মাধ্যমে শুনতে পারার পরে আমি তাৎক্ষণিক মেয়র কার্যালয়ে দৌড়ে নিয়ে যাই। যাওয়ার পরে আমি ছবিগুলো তুলে নিয়ে আসি। কি কি কাগজ আসছে আমাকে ওখানে হওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য বলছে 1/1/2025 উপস্থিত হওয়ার জন্য বলছে। তো আমাকে বলছে আপনি কি সংসার করতে ইচ্ছুক? আমি যে এখানে তো সংসার করতে ইচ্ছুক না, আমি ওকে বিয়ে করছি তো সংসার করার জন্য। 17 বছর পরে আমি ওকে বিয়ে করছি, আমি ওর সবকিছু জানতে পারছি, তারপর আমি সব মেনে নেওয়ার চেষ্টা করছি এবং আমি ওকে ফুল মানে সিস্টেমে নিয়ে আসছি। এত কষ্ট করলাম ওকে করার জন্য, এখন বুঝি আমি ওকে ছাড়বো? এটা কোনো কথা হতে পারে? পৃথিবী উল্টে যেতে পারে, আমি মরে যাবো, তারপর আমি ওকে ছাড়বো। তাছাড়াও ওর বড় ভাই আমাকে শপথ করাইছে নিবা কখনো এই ধরনের ভুল সিদ্ধান্ত নিবা না, ডিভোর্স নামক শব্দতে কখনো জড়াবে না। আমি ওর বড় ভাইয়ের কথাকে শ্রদ্ধা রেখে আমি এই সমস্ত কথায় যাইনি। ও আমাকে বলছে আপনারা বলছেন আমাকে মাস্ক তুলতে, কিন্তু আমি মাস্ক তুলতেছি না, কারণ এটা আমার স্বামী মানা, আমার চেহারাটা যেন পপুরুষ না দেখে। আমার কোনো আইডি নাই, আমার কোনো কিছুই নেই। যাই হোক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া এগুলো তার পজিটিভ কথাবার্তা, এগুলো আমি ভালো কথাবার্তা, আমি এগুলো আমল করি। তো আমি মেয়র কার্যালয়ে গেলাম, ছবিগুলো তুলে আনলাম, তুলে এনে আমি একজন অ্যাডভোকেট ভালো কয়েকজনকে দেখাইছি, সবাই বলছে একই কথা, ডিভোর্স দিয়ে দিচ্ছে, 3 মাস হলে এটা অটো কার্যকর হয়ে যাবে, কিন্তু করণীয় না। 10/2024 তারিখে তাকে আমার জীবন থেকে বাতিল করলাম। সে আমার স্ত্রী নয়, আমি তার স্বামী নয়, এই ধরনের করে 2টা জায়গায় লেখা। কথাটা খেয়াল রাখবেন, 1/10/2024। তার হলফনামা হচ্ছে 1/10/2024। তার অ্যাডভোকেটের 5টা সিল 1/9/2024। কিভাবে সম্ভব এটা? অ্যাডভোকেট কি আগের মাসে কি জানতো যে এই লোকে যাই তাকে করবে? উনি কি জ্যোতিষ হয়েছে? এটা কোনো আইনে আছে? অ্যাডভোকেট আগের মাসে সিল দেয় আর হলফনামা পরের মাসে পেশ হয়। অ্যাডভোকেটে 2 মাস পরে দিতে পারে, 3 মাস পরে দিতে পারে, 4 মাস পরে দিতে পারে, এটা আইন অনুযায়ী, এটা আইনের ব্যাপার। এটা তো সম্পূর্ণ যাও। এটা শোনার পর আমার মনে একটু শক্তি আসে। আমি তখন মেয়র কার্যালয়ে যে আমি অ্যাডভোকেটকে বলে আমি কি করতে পারি, আপনি দ্রুত তার বিরুদ্ধে আপত্তি আবেদন করেন। তো 1/1/2025 মনীষা মেহজাবিন ম্যাডামের কাছে গেলাম, তাকে ডিটেলস জানালাম যে দেখেন এখানে আছে তার প্রথমত হচ্ছে যে সে আমার ঠিকানা ভুল দেওয়ার কারণে আমার কাছে কোনো ডিভোর্স কপি আসে নাই। সে 18 বছর আগে কোথায় আমি ছিলাম সেই ঠিকানাটা ওখানে বসে আছে, যার কারণে আমার কাছে কোনো
সে আমার বাবার ঠিকানায় পাঠাইতে পারতো, সে আমার ঠিকানায় পাঠাইতে পারতো, নয়তো আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিতে পারতো। সে ওইটা কোনো কিছুই করে নাই। সে চাইছে যেন 3 মাসে অটো কার্যকর হয়ে যায়। আচ্ছা হ্যাঁ, যার কারণে সে কোনো ইয়ে করে নাই। আর ডিভোর্সের সিস্টেম অনুযায়ী কাবিনের তার সাথে আমার সাথে অত তারিখে বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে, কারণ আমি আরো অন্য 10টা ইয়া দেখছি, কারণ এগুলো না, যেহেতু রোগ আমার, আমি এই রোগের চিকিৎসা কোথায় পাবো, এটার জন্য তো আমি সার্বক্ষণিক চেষ্টা করবো। তো দেখলাম যে এত তারিখ বিয়ে হয়েছে, তার সাথে কাবিনে এত টাকা, এটা উল্লেখ অবশ্যই থাকবে। সে কোনো কাবিনের টাকা উল্লেখ করে নাই, এই জন্য মনে করছে কাবিনের টাকা উল্লেখ না করলে কাবিন দিতে হবে। হ্যাঁ, গেল এটা। তারপরে 3য় নাম্বার জাল হচ্ছে যে সে ওই যে 1/10/2024 হলফনামা, তার অ্যাডভোকেটের 5টা সিল, 1/10/2024 5টা সিল। হ্যাঁ, সে 2 জায়গায় লিখছে 1/10, তার অ্যাডভোকেটে আগের মাসে, সে পরের মাসে। হ্যাঁ, অতএব ডিভোর্সটা কি তোফাইল সরকার দিল না তার অ্যাডভোকেট অলিউল্লাহ সাহেব 1 মাস আগে? 1 মাস আগে। 1 মাস আগে ওনার অ্যাডভোকেটের নাম অলিউল্লাহ লেখা আছে। আচ্ছা। এটা আমার কাছে একটা প্রশ্ন। আমি এখন কার কাছ থেকে ডিভোর্স পাইছি আমি নিজেও জানি না। যাই হোক, এগুলো নিয়ে আমি প্রথম সম্মানে আমি আপত্তি আবেদন, প্রথম ডেটে আপত্তি আবেদন দিলাম। দ্বিতীয় আবেদনের তারিখ করছে 1/2/2025। তখনও আমার যে লয়ার আমাকে বলছে যে এটা জাল, ওনার কাছ থেকে একটা লিখিত নিলাম, নিয়ে মানে ওরা তো এত কিছু লিখবে না, ওরা লিখছে সংসারে এমন কোনো কিছু হয় না যেটার জন্য তাদেরকে ডিভোর্স পর্যন্ত করাইতে হবে, আর এটা জাল। এটা কিভাবে সম্ভব? 1/9/2024 হ্যাঁ, কিভাবে দিল? আর সে 1/10 তারিখে কিভাবে হলো না পেশ করে? এইবার খেলাটা আসলো যে আমি যখন প্রথমটা তো আমি ছবি তুলে নিয়ে আসছি, যখন দ্বিতীয়টা যখন আমি গেছি, আমি কিন্তু এর মাঝে কিন্তু আমি আমার হাজবেন্ডকে ফোন দিয়ে বলছি যে দেখো ভাই, তুমি জালিয়াতি করো, যাই করো, আমি চাই না তোমার জন্য আমি কোর্ট পর্যন্ত দৌড়ে। কোর্ট পর্যন্ত যাওয়া মানে, উকিলদের কাছে যাওয়া মানেই হচ্ছে সমস্যা। ওরা 9-6 বলে বিভিন্ন কাহিনী করে তোমাকে পেঁচাবে, আমাকে পেঁচাবে। এই ঝামেলা যাইও না, যাও, দোষ আমি করছি, সরি ভাই, সরি। তুমি, আমি দোষ না করলেও দোষী আমি। পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ, এই খারাপ মানুষটাকে নিয়ে তুমি করে থাকো না। তুমি শুধু আমাকে খারাপ বলতেছো, তুমি বলো আমি রাগি, আমি বদমেজাজি। আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তোমার লাইফটা গড়ার জন্য এত ত্যাগ স্বীকার করলাম, তুমি ওগুলো একবার চিন্তা করো না। সে তখন হাসতে হাসতে, সে কোনো গুরুত্বই দেয় না আমার কথায়। সে বলে, তাকে বললাম যে তোমার অ্যাডভোকেট এটা করছে, তুমি কি অ্যাডভোকেট কি আসলে টাকা দিছো না বেলছো সিগারেট এক প্যাকেট ধরাই দিছো, কোনটা করছো একটু বলো তো? সে তখন হাসতে হাসতে বলে যে তুই আমার কি মানে পচা ভাষায় বলছে, কোনটা আগা কোনটা গোড়া এটা বের করে দেখাইস, তুই কি করবি করগা। ওকে আমি জীবনে আমার লাইফে নিব না। ততক্ষণে সে কিন্তু 5ম নাম্বার পরকীয়াতে জড়াই গেছে। হ্যাঁ, যার কারণে এখন আমার ভালো কথাগুলো তার কাছে ভালো লাগতেছে। এটা কিভাবে বুঝলেন? ওই যে তার ফেসবুকে বিভিন্ন ছবিতে বিভিন্ন ইয়েতে এগুলা আমাকে তো সে ব্লক করে রাখছে, আমি কিন্তু অন্য ইয়াদের ওগুলো দিয়ে ইয়ে করতেছি। প্রতিদিনই সে হাসি মাখা মুখ, বিভিন্ন ধরনের, এবং হাতে হাত ধরা, মানে নতুন জীবনে পদার্পণ, এই সেই। তারপরে আবার এবং আমার সাথে যেদিন সে হলফনামাটা পেশ করছে, সেদিন সে লিখছে যে মানে একটা ছবি দিচ্ছে, যে একটা কার্টুনের ছবি দিচ্ছে, পাশায় লাথি মেরে বের করে দিচ্ছে, মানে আমাকে সে পাশায় লাথি মেরে দূর করে ফেলছে। সে এখন নতুন জীবনে আগমন করছে, সবাই তার জন্য শুভকামনা। তো অতএব সে বিগ কোনো কিছু একটা পাইছে, এটা মানে 100% শিওর বলে। তো আমি তখন আর দ্বিতীয় মামলা আপত্তি আবেদনের সেম কথাটাই লিখলাম, যে এরকম আপত্তি আবেদন দিলাম। দেওয়ার পরে তারপরে এখন আমি মাথায় আর কাজ করতেছে না যে আমি কি করবো, আমি কোথায় যাবো। আমার ছেলে আমাকে অপমান করতেছে, আমার পরিবার আমাকে অপমান করতেছে, আমার সমাজ আমাকে প্রশ্ন করতেছে, ভাইয়া কোথায়। আমার ছেলে বলতেছে যে স্বামীর, আমি তো বলছি এই লোকে ভালো না, আপনি বলছেন যে তুই ছেলে একদিন আমার কাছ থেকে পর হবি, কিন্তু আমার স্বামী আমার কাছ থেকে পর হবে না, আজকে আপনার স্বামী গেল কোথায়। মানে আমি সব দিক দিয়ে লজ্জিত, অপমানিত, প্রশ্নবিদ্ধ, সব দিকে আমি হেয় হয়ে যাচ্ছি। সবাই এসে জিজ্ঞাসা করতেছে কি রে, এবারে তো দেখি, আগে তো দেখতাম, এবার হটে গেল। মানে টাকা জায়গায় কিন্তু সবাই একটু লবণ দিতে পছন্দ করে, তা আমাকে প্রতি মুহূর্তেই হয়রানি হতে হয়েছে। তা আমি তারপরও চাইনি আমার সংসারটা নষ্ট হোক, এই জন্য আমি আইনের শরণাপন্ন হই এবং এটা অবগত করি, তার নামে একটা মামলা করি। মামলাটা হচ্ছে যৌতুকের 3 ধারা।
ওইটা সমন আসে, তার বিরুদ্ধে মামলাটা এমন করি নাই যে সে গ্রেফতার হবে বা ওরকম কোনো কিছু, ওইটা না। আমি চাইছি যে আইনের মাধ্যমে অন্তত আইনকে ভয় পেয়ে হলো, শ্রদ্ধা করে হলো আমাদের ভিতরে একটা সমঝোতা হবে, বা সে কোনো ভুল সিদ্ধান্তে ঢুকে গেলেও সে ভুল থেকে সে বের হয়ে আসবে আইনকে ভয় পেয়ে অন্তত। তো সে আইনকে ভয় পেয়ে সে তো আসলোই না। তার বিরুদ্ধে এই যে 13 তারিখ, কালকে 13 তারিখ ছিল, 13 তারিখে তার বিরুদ্ধে মানে নোটিশ কোর্টে হাজিরা দেওয়ার জন্য বলছে। সেও হাজির হলো, আমিও হাজির হলাম। হাজির হওয়ার পরে সে আমার দিকে মানে তাকে এমন হাসতেছে, সে কিন্তু জামিন নেওয়ার জন্য হাজির হয়েছে। আমি তার বিরুদ্ধে যে ইয়েটা দিলাম, সমনটাও দিছি, সে জামিন নেওয়ার জন্য ওখানে উকিল দাঁড় করাইলো। আর আমার উকিল তো আছে, তো আমার উকিলের সাথে আমার সাথে কথাই, খবরদার আমার স্বামীর জন্য কোনো ধরনের কোনো ক্ষতি না হয়, সে যদি নিজেকে আত্মসমর্পণ করে আমাদের ভিতরে একটা সুন্দর মীমাংসা করে দিবেন এবং তার মুখ থেকে মুসলিকা নেবেন ভবিষ্যতে, সেই জন্য আর এই ধরনের নোংরামিগুলো না করে। আমি তোর কাছ থেকে ভরণ পোষণও চাই না, টাকা পয়সাও চাই না। ও ভালো থাকুক, ওর সন্তানরা ভালো থাকুক, সে শুধু আমার মাথায় ছায়া হয়ে থাকুক, এতটুকু। তো আমার উকিল বলছে আচ্ছা ঠিক আছে। আমার শেষ কথা যেটা, সেটা হচ্ছে আমি চাই না তোফাইল সরকারের মতো একজন লোকের পাল্লায় এবং তোফাইলদের মতো লোকদের কারণে আর কোনো নারী যেন হয়রানির শিকার না হয়। আর তোফাইলের বাবার নাম হচ্ছে ইব্রাহিম, তারা হচ্ছে যে হাওলাপুরি পীর দরবার শরীফের মুরিদ। একজন মুরিদের কাজ যদি এইসব হয়, তাহলে আমরা সাধারণ মানুষ যারা আমরা আল্লাহ খোদাকে বিশ্বাস করি, আমরা কিন্তু কারো মুরিদ না, আমরা আল্লাহ রাসূলের প্রতিমুক্ত, আল্লাহ রাসূলকে বিশ্বাস করি, কোরআনে যা যা আছে আমরা ওগুলোকেই বিশ্বাস করি। এবং আমি ওই যে মুরিদের কাজকর্মগুলোকে আমি একটু অ্যাভয়েড করি বিদায় আমাকে, যে তুমি মুরিদ বেশ ভালো কথা, পীরকে নিয়ে কোনো কথা বলার আমার কোনো যুক্তি নেই, এগুলোকে নিয়ে কথা বলি বিদায় আমাকে বলে নাস্তিক। হ্যাঁ, আমি নাস্তিক কিভাবে হলাম? আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমি প্রতিদিন 5 ওয়াক্ত আমার ইবাদত করা আমার জন্য ফরজ। আল্লাহ সৎ পথে আমার মস্তিষ্ক দিছে সৎ পথে চলার জন্য, আমার চোখ দিছে ভালো জিনিস দেখার জন্য। আমি এগুলোকে যদি খারাপ কাজে লাগাই, তাহলে তো আমার পীরের নাম বিক্রি করার তো কোনো মানেই হয় না। হ্যাঁ, তো আমি সবাইকে এতটুকুই বলবো, আবেগের বশবর্তী হয়ে তোফাইল সরকার, পিতা ইব্রাহিম, মা রাহেলা বেগম এবং তার পরিবারের তার যে বড় ভাই, ওনার নাম হচ্ছে ইসাক সরকার, তার মেজো ভাই যে ইয়াবা সেবনকারী, উনি হচ্ছে ওনার নামটা এই মুহূর্তে আমার খেয়াল আসতেছে না। যাই হোক, আমি চাই না ওদের চক্রে আর কোনো নারীর জীবন ধ্বংস হোক। এবং তাদের ঠিকানা হচ্ছে ব্যাপারী পাড়া। বিগত 40 বছর যাবত এই এলাকায় থেকে সেই অকাম কুকাম এগুলো করতেছে। হ্যাঁ, এবং নারীদেরকে বিয়ে করছে কিন্তু এই এলাকায় থেকে, কিন্তু এলাকার মানুষ সবাই জানে চিনে, সবাই তাদের সম্বন্ধে অবগত, কিন্তু কেউ মুখ খুলতেছে না। কি জন্য? সবাই সবার মানিজ্যত চিনে, ওদের কিন্তু কোনো মানিজ্যত নেই। কারণ ওরা সবাই হচ্ছে নিচু লেভেলের মানুষ, কারো লেখাপড়ার যোগ্যতা নাই, কোনো কিছু নাই। ওরা সমাজের ভিতরে মানে এই ধরনের কাজকর্মগুলো, যে লোকটা আমার ফার্মেসিতে এসে ভাঙচুর করতে পারে, আমার রোগীদের সামনে আমাকে খারাপ ভাষায় কথা বলতে পারে, এই লোকে আর কতটুকু মান সম্মান ছিল? আমি তো ওকে বিয়ে করছি আমার ফ্রিডমের জন্য, আমি ভালো থাকার জন্য। আমার পাশে যদি আমার হাজব্যান্ডটা থাকে, তাহলে আমি একটু মানসিক শক্তি পাবো, বা ওকে বসিয়ে রেখে আমি আমার নামাজ ইবাদত বা আমি আমার কাজকর্মগুলো করতে পারবো। আমি সম্পূর্ণ কিন্তু ওর উপরে নির্ভর করে ইয়ে করছি। আমি ওর থেকে অর্থের জন্য বিয়ে করিনি, আমি শুধু ফ্রিডমের জন্য। আমার কিন্তু চাওয়া পাওয়া নাই, আমি কিন্তু অতটা বিলাসিতাবাদ না। তো ও ব্যাপারী পাড়া ওই এলাকায় ও অবস্থানরত, ওর ভাইয়েরও দোকান ওখানে। বিগত 40 বছর যাবৎ এই এলাকা থেকেই ওরা নোংরামি করতেছে। ওদের বিরুদ্ধে কোনো আইনি কোনো পদক্ষেপ নাই, ওদের জন্য কোনো আইন নেই, ওদের জন্য কোনো কিছুই নাই। হয়তো আল্লাহর রহমত আমার উপরে ছিল বিদায় এইবার সে গ্রেপ্তার হয়েছে, তাও তার জালিয়াতিতে সেই গ্রেপ্তার হয়েছে। আমি কিন্তু আমার পদক্ষেপে আমি তাকে কিছুই করতে পারিনি। হ্যাঁ, আল্লাহ সকল নারীদেরকে হেফাজতে রাখুক এবং তোফাইল সরকারের মতো এরকম লোকদের কাছ থেকে আল্লাহ বিরত রাখুক। এবং আমি শেষ কথা এইটাও বলতে চাই, তোফাইল যদি আমার লাইফে পরবর্তীবার ফিরে আসতে চায়, সে ফিরে আসতে পারবে, কিন্তু সে তার খাসিয়তগুলোকে সম্পূর্ণই বদল করতে হবে। আমি এই জন্যই
বলতেছি তোফাইল চাইলে আমার লাইফে ফিরে আসতে পারবে, কারণ আমার অন্য কোনো পুরুষ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নাই, আমার লাইফে আর কোনো চিন্তা ভাবনা নাই। আমি কখনোই বিয়ে করতাম না। যখন আমি তার বাচ্চা দুটাকে দেখছি, তার মায়ের চোখের পানি দেখছি, তখন আমি চিন্তা করলাম যে যাক, সে অতীতে যতই খারাপ থাকুক, আমি চাইলে একটা নারী চাইলে একটা পুরুষকে রাজা বানাইতে পারে, একটা নারী চাইলে একটা পুরুষকে মাটির নিচে পিষে ফেলতে পারে। আমি তাকে রাজা বানাইছি, কিন্তু আমি হয়ে গেলাম চাকরানি। আমি সব জ্ঞানে আমি এই সাক্ষাৎকারটা দিলাম। আমাকে কেউ কোনো ধরনের প্ররোচনা করে নাই, বা কেউ আমাকে বলেও নাই। আমি সাংবাদিকদেরকে নিজ থেকেই ডাকছি, নিজ থেকেই আমি আমার এভিডেন্সগুলো, আমি আমার জবানবন্দিটা দিছি, যেন অন্তত দেশের একটা মানুষ যদি এইরকম লোকের কাছ থেকে যদি বেঁচে যায়, এইটাই আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো আমি একটা মানুষকে বাঁচাইতে পারছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।